যারা হাসিনার সাথে কুলাই উঠতে পারতেছিল না, ইনক্লুডিং বাজার যারা আছে, কোনো রকমই তো পারতেছিল না। সেতে বড় মাস্তান হইল সরকার। সরকারের চাইতে বড় মাস্তান কেউ নেই। তো সরকার যদি সদিচ্ছা না রাখে, অন্য নেতারা সবাই উঠছে, তখন আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে যে সমাবেশ হচ্ছিল এটা যদি সাইজ করা না যায় তাহলে ওই দিন কিন্তু সরকার পতন হয়ে যায়। তো প্রত্যেকে অস্তিত্বের জন্য চাইবে। যেমন রাষ্ট্রপতির বিচার এবং সাংবিধানিক দায়মুক্তির পরিসীমা, নতুন রাষ্ট্রপতি নিয়োগ, এইসব নিয়ে কিন্তু রাজনীতিতে খুব কথা হচ্ছে এবং রাজনৈতিক যে বিতর্ক চলছে বা বাকযুদ্ধ চলছে, একজন আরেকজনকে বলছে সময় দেওয়া হবে না, একজন ফ্যাসিবাদের পথে হাঁটছে, এমন কথাগুলো চলে আসছে। তাছাড়া অর্থনীতিতে চীনা বিনিয়োগের সম্ভাবনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ রপ্তানি খাতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। গ্যাস সংকটের বিষয়টিও আছে। আসলে রাজনীতিতে জনগণের অবস্থান কোন জায়গায়, জনগণ কতটা ভালো আছে সেটি নিয়েও প্রশ্ন থাকবে। রাজনীতির গতি প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব, তাই আমরা শিরোনাম রেখেছি রাজনীতির গতি প্রকৃতি। দুজন সম্মানিত অতিথি আছেন, রয়েছেন জনাব বদিউর রহমান, সাবেক সচিব ও রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন জনাব শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব বদিউর রহমান আপনার কাছে শুরুতে আসতে চাই। কিছুক্ষণ আগের খবরই যদি বলি যে জুলাইয়ের সুবিধাভোগীরা ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে, এটি বলেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি, বলেছেন জামায়াতের আমির। আপনি কি মনে করছেন এই 5 মাসে আসলে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বিএনপি? আমি মনে করি না। এগুলো বিরোধী দল না থাকলে যা হয় আর কি, এক দলের মধ্য থেকে বিরোধী দল হলে নিজেরা, যেমন বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা তো নিজেরা একসাথে সংসার করেছে, আন্দোলন করেছে। আর বাজাই যখন সুবিধা হয় সেখানে যায়। তাদের 71-এর সেই কালিমা মোছার জন্য তারা অনেক চেষ্টা করে। অতএব কথা বলতে হবে, না বললে তারা যে বিরোধী দল ওটা বোঝা যাবে কীভাবে? আসলে এটা রিয়েলি বিরোধী দল ফর্ম না। এখন জাতীয় পার্টির সেক্রেটারি সাহেব আছেন, সম্মানিত ব্যক্তি, ওনাদেরকে নিয়ে এরশাদের, হাসিনার আমলে এরশাদের বিরোধী দল কিনে এরকম বলা হইতো আর কি। তো সেই জাতীয় অবস্থা তো এখানে পুনরাবৃত্তি করতেছে। অতএব ফ্যাসিবাদে যাচ্ছে এটা বলা যাবে না। কিন্তু রাজনৈতিক দলের সবসময় কূটকৌশল থাকে, তার নিজের দলের লোকজনকে প্রোভাইড করবে এবং ক্ষমতায় থাকার জন্য যত চল চাতুরি যেতে হয় সেটাই যাবে। আমাদের বাংলাদেশের 55 বছরের রাজনৈতিক ইতিহাসটাতে ওই রকম টিকে থাকতে হবে, যে যখন যেভাবে যাকে নিয়ে টিকে থাকতে পারে সে তত সফল। টিকে থাকাটা বড় জিনিস। এখন গৃহপালিত বিরোধী দল নেওয়া হোক কিংবা গৃহপালিত রব হোক, যে যখন যেভাবে হয় টিকে থাকবে। অতএব যারা বিরোধী দল থাকবে তারা কিন্তু বাজার গরম করার জন্য কিছু বলবে, অস্তিত্বের প্রশ্ন আছে, বলতে হবে। ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাত গণতান্ত্রিক দল কিনা, সেই প্রশ্নের ভিত্তি কতটুকু দেখেন? এটা রাজনীতিতে একজনকে ল্যাং মারার জন্য কথা বলবে। কে গণতান্ত্রিক দল? আমরা যদি বলি মির্জা ফখরুলের বাজাদ কি গণতান্ত্রিক দল? আলী বাজাদ দুইটাই তো একটা, কেন গণতান্ত্রিক দল বলবো না? আসলে বিএনপি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরও কি সেই প্রশ্ন আসে? এত নিরঙ্কুশ জয় পেয়েছে না। গণতান্ত্রিক বললে আপনি জনগণের ভোটে সেটা তো ওভারওয়েলমিং মেজরিটি আছে, কিন্তু দলের ভিতরে কি গণতন্ত্র আছে নাকি? সেখানে কনস্টিটিউশনগুলো যারা আসছে ব্যক্তি মালিকানার দল হয়ে গেছে। এই যে হাসিনা 17 মে 81 এসে বসলো, তার দলে আর কেউ উপযুক্ত হয় না, সবসময় উনি কেবল হয়ে যান। তারপরে এরশাদের আমলে এরশাদি হন, আবার আপনার বাজাদের আমলে খালেদা জিয়া আসার পর থেকে উনি ছাড়া আর কেউ সভাপতি হতে পারে না। তো গণতান্ত্রিক দলের মধ্যে কনস্টিটিউশন যদি এমন হয়, ভোট হয়, তো বলে দেখি সাফাই গায় যে কাউন্সিলে সবাই বলেছে উনি সিদ্ধান্ত নেবেন, এবং কাউন্সিলে বলেছে বা দল জানুক বা না জানুক, এই যে চুপ্পু যে আমাদের রাষ্ট্রপতি হয়ে গেল, দলের কেউ জানতো না। হাসিনা গণতন্ত্রের একমাত্র মালিক আওয়ামী লীগের, উনি করে দিয়েছে। অতএব এগুলো দলীয় চরিত্রে গণতান্ত্রিকভাবে দল কিনা, ভোট হয়েছে গণতান্ত্রিক, ভোট বেশি পেয়েছে, সেটা সবসময় এক দল এক একটা পায়। আর আমাদের দেখে রাজনীতির একটা হুজুক আছে, সেটা হইল যে যখন ক্ষমতায় থাকে তার একটা ক্যারিজমেটিক রোল থাকে। কেমন? কাউকে মেরে আসুক, কু করে আসুক কিংবা সরিয়ে দিয়ে আসুক, আসলে একটা হিরো বনে যায়। হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান ওভারওয়েলমিং মেজরিটি পেয়ে গেছে। আবার এরশাদ সাহেব আসার পরে সাত্তার সাহেবকে আউট করে তিনি একটা ভালো মেজরিটি পেয়ে গেলেন, টিকে রইলেন। এরপরে পার্লামেন্টারি ফর্মে আসার পরে বেগম জিয়া আপনার আপসীর নেত্রী হিসেবে টিকে আসলেন। তারপর তত্ত্বাবধায়ক বা ওই জাতীয় সরকার, স্বাধীনতা প্রথম সহ রোটেশনে একদল আসা শুরু হইল। যেই
হাসিনা টের ফেলো যে এইরকম হলে তো আবার আমি পরাজিত হইতে পারি, অতএব তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দিল। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দেওয়াটাতে আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছিলাম। তার কারণ যারা 5 বছর দেশ শাসন করবে, চালাবে, তাদেরকে নিযুক্ত করার জন্য 3 মাসের একটা বানর দরকার নাই তো। বানরের পিঠাভাগের জন্য বানরকে আনতে হবে না তো পিঠাভাগের জন্য। তাহলে এটা কার ব্যর্থতা? রাজনীতিকদের ব্যর্থতা। রাজনীতিকরা তারা তাদেরকে কেউ বিশ্বাস করে না, সেই জন্য আরেকজনকে তাদের নির্বাচন করে দেওয়ার জন্য আনতে হয়। ওয়াই? জি, বুঝতে পেরেছি। আমি জনাব শামীম হায়দার পাটোয়ারি এই প্রশ্নটাকে আপনার কাছে আসতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে এবং জামায়াত গণতান্ত্রিক দল কিনা সেই প্রশ্ন তিনি রেখেছেন। এর আগে যেটি জামায়াতের আমিরও বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে, সময় দেওয়া হবে না। এই ধরনের হুঙ্কার তর্জন গর্জন কি সময় হয়েছে সেটির? না, আমি মনে করি ইটস টু আর্লি। বিএনপিকে সেভাবে হার্শ ক্রিটিসিজম এখনই করা উচিত না। একটা বিষয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি, আমাদের সকলের মনে হয়েছিল ভোটের পরে নতুন সরকার হয়তোবা আওয়ামী লীগকে সীমিত পরিসরে হলেও বৈধভাবে রাজনীতি করার সুযোগ দিবে, কিন্তু সংসদের প্রথম অধিবেশনে একটি অর্ডিন্যান্সকে র্যাটিফাই করা হয়েছে, যে অর্ডিন্যান্সের আন্ডারে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। যদি ওই অর্ডিন্যান্সটি সরকার র্যাটিফাই না করতো তাহলে অটোমেটিক্যালি ইপসো ফ্যাক্টো বাই ডক্ট্রিন অফ ইক্লিপস অটোমেটিক্যালি ল্যাপস হয়ে আওয়ামী লীগ রিভাইভ করতো। সেইটা সরকার করেছে, বুঝে শুনে করেছে কিনা আমি জানি না। কারণ আপনি যদি একটা মোটামুটি বৃহত্তম দলকে, যেটা রিলেভেন্ট, যার ভোট ব্যাংক আছে, সমর্থক আছে, তাকে সম্পূর্ণ বাইপাস করে বাদ দিয়ে সাইড লাইনে রেখে একটা দেশ চালাতে চান, এটা দীর্ঘমেয়াদী দেশের টেকসই তন্ত্রে একটা আঘাত হানবে। এবং ডেফিনেটলি যেটা আমাদের উনিও বললেন যে জামাত, বিএনপি, এনসিপি এই তিনটা একটাই দল। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ রিভাইভ হচ্ছে না, এরা নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব দেখাবে, যাতে জাতীয় পার্টিকে যেমন গৃহপালিত বলা হতো 14, 15, 16 সালে, সেটা জামাতকে বলা না হয়। তো তাতে তো আসলে মূল ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ হবে না। ক্যারেক্টারিস্টিক হয় যে এই তিনটা দল একই দল, 3 দল মিলে আওয়ামী লীগকে কমব্যাট করার চিন্তা ভাবনা করছে। তার মানে আওয়ামী লীগের গুরুত্ব এখন এই পর্যায়ে আছে, 3টা দল এক হতে হয়। তখন যেটা হবে, যদি আওয়ামী লীগ কিছুটা দৃশ্যমান হয়, আস্তে আস্তে তার দৃশ্যমানতা বাড়াবে, তাদের উপর নির্যাতনও হবে, তখন এই 3টি দল একসাথে রাস্তায় নামবে এক পর্যায়ে। তো জনগণও দেখবে যে এই 3টি দল আসলে একটি দল। তাহলে সংসদে সেখানে কোনো বিরোধী দল থাকবে না। বিরোধী দলবিহীন সংসদ শেখ হাসিনার আমলে, যেটা আমাদের বিরুদ্ধে অভিযোগ বলা হয়, শেখ হাসিনা অনেকদিন চালিয়েছিল বিএনপিকে ছাড়া, 14 থেকে 18, আবার 18 থেকে তাদের কিন্তু 7 জন এমপি ছিল বিএনপির, আবার 24 সালে 6 মাস একটা সময় চালিয়েছে। তখন অর্থনীতি ভালো ছিল, আর তখন একটা গভর্নমেন্ট 8 থেকে 13 একটা টেনুর পার করেছে, অল ইনক্লুসিভ ভোটের একটা গভর্নমেন্ট 8-এ আসছিল। সেই গভর্নমেন্ট 5 বছর চালিয়ে তারপরে একতরফা ভোটে গিয়ে টিকেছে। অর্থাৎ তার একটা সাজানো ছক ছিল, তার একটা প্রশাসন ছিল, তার একটা পুলিশ ছিল, তার একটা ট্যাক্স কালেকশন স্কিম ছিল, অর্থনীতি ভালো ছিল, বড় বড় মেগা প্রজেক্ট ছিল। বর্তমান সরকারে কি থাকবে আসলে? আজ থেকে 1 বা 2 বছর পরে বাংলাদেশের অর্থনীতি ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। সরকার হয়তো বা স্ট্রং হ্যান্ডে যাবে, কিন্তু তারপরেও ব্যুরোক্রেসি, পুলিশ শেখ হাসিনার মতো নিতে পারবে, করতে পারবে। এটা সেখানে আমরা এখন এই বাস্তবতা কেন বলছি? 2024 সালের পরবর্তী যে বাস্তবতা দেখি, এত তাড়াতাড়ি আসলে আমরা একটি সরকারের কাছে কেন চাচ্ছি যে সবকিছু পরিবর্তন করে যাবে, যেটি আগের প্রশাসন বা আগের সরকারগুলো সব ভেঙে দিয়ে গেছে? না, আমরা চাচ্ছি না, কিন্তু আমি বাস্তবতা যেটা বলতে চাচ্ছি যে সরকার 2 বছর পরে বা 1 বছর পরে দুর্বলই হবে বা দুর্বলই থাকবে। তাহলে দুর্বল একটি সরকার এই পলিটিক্যাল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিসগুলো হ্যান্ডেল করতে পারবে? আমি খুশি হব যদি পারে, আমি খুশি হব যদি সরকার শক্তিশালী হয়, কিন্তু সেটার আপাত দৃষ্টিতে আমি সম্ভাবনা দেখি না। এবং সেটার ক্ষেত্রে যেটা ঘটবে, ইভেনচুয়ালি আলটিমেটলি দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। দেখেন গ্যাসের সমস্যা এই মুহূর্তে চলছে, সরকার কিন্তু সামাল দিতে পারবে না, পারছে না। তেলের দাম বাড়বে, বৈশ্বিকভাবে সমস্যা, হ্যাঁ, কিন্তু জনগণ যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বৈশ্বিক সমস্যাটাকে বৈশ্বিকভাবে দেখে না। তাদের সামনে থাকে সরকার, তাদের সামনে থাকে এস্টাবলিশমেন্ট। এই দেশের সরকার সবসময়ই অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সরকার বিরোধী। তাহলে এই যে সরকার পক্ষে জামাত, বিএনপি, এনসিপি একটা পক্ষ, আর বিশাল একটা অসন্তুষ্ট গোষ্ঠী তৈরি হবে যারা এই গ্যাস, তেল, চাকরিহীনতা সব কিছু নিয়ে অসন্তুষ্ট থাকবে। সেইটার সমাধান কিভাবে হবে, কারা কোন রাজনৈতিক গতিপথ নেবে, শেষ করে দিচ্ছি। সেই জন্য সরকার কেম আপ উইথ দ্য অ্যাভাটারের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দিতে পারলে সরকার ভাবছে এই যে অসন্তুষ্ট হবে জনগণ, তাদেরকে চাকরি দিতে পারবো না, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আমরা কন্ট্রোলে রাখবো। পৃথিবীতে কোথাও এই মডেল লং টাইম সরকারকে পপুলার করতে পারেনি। শেখ হাসিনাও করেছিল, মমতা ব্যানার্জিও করেছিল। জি, বুঝতে পেরেছি। একজন দর্শক আছেন ফোনে। যে দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো।
জি, আমার নাম সাজিদুর রহমান রবিন। জি বলুন। আমি ঢাকা উত্তর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, এখানে আপনাদের আলোচনার সাথে অনেকটা সাংঘর্ষিক। আমি এই 8 থেকে 10 দিন যাবত দেখতেছি উনি ফ্যাক্টরি গ্যাসের জন্য বন্ধ। এই ব্যাপারে কোনো কি মানে সরকারের কোনো কিছু করার নেই? সব ফ্যাক্টরি তো বন্ধ। আমি 26 বছরের অবস্থা দেখিনি কখনো, এই প্রথম দেখলাম। 2-1 দিন হয়েছে, কিন্তু এবার তো টানা 10 দিন বন্ধ। পুরা নরসিংদী এলাকায় আপনার খোঁজ দেখতে পারেন। জি জি বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যুক্ত করি এর সাথে যে দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটের মধ্যে আগামী সপ্তাহ থেকে উন্নতির আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী, এমনটি বলা হয়েছে। আপনি কিছু যুক্ত করতে চান কিনা জনাব বদিউর রহমান? বিশেষ করে বৈশ্বিক যে পরিস্থিতি রয়েছে গ্যাস সংকটের এই সময়টাতে। আমাদের তো বললো কোথায় কি গ্যাসের কি একটা নষ্ট হয়েছে, ঠিক করতে পারতেছে না, সেই জন্য। আর প্রতিমন্ত্রী তো আজকে বললেন যে 7 দিনের মধ্যে সংকট কমে যাবে। তো 7 দিন তো অপেক্ষা করতে হবে, কমে কিনা দেখা যাক। জি কারণ আমরা তেলে যখন ক্রাইসিস হলো অকটেনের, সেই সময়ও একই অবস্থা দেখেছিলাম। তো সেটা নিয়ে তো ভিন্ন কথা উঠলো, মজুত করে ফেলছে। গ্যাসের বেলা অন্তত অন্যেরা মজুত করে রাখতেছে বেশি বিক্রি করার জন্য, সেই কথাটা এখনো উঠে নাই। এটা একটু রক্ষা আর কি। আচ্ছা, আমি একটু রাষ্ট্রপতির ইস্যুতে আসতে চাই। রাষ্ট্রপতির ইস্যুতে যেটি বলি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগে ভূমিকা রাখার অভিযোগ নতুন করে সামনে এসেছে। আইনমন্ত্রী বলেছেন বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি আইনি দিকগুলো অবশ্যই শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসবো, কিন্তু আপনার কাছে আমি যে প্রশ্নটি থাকবে যে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদক বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা কি স্বাধীনভাবে কাজ করতে পারে বা স্বাধীনভাবে তদন্ত করতে পারবে কিনা যদি অভিযোগগুলো প্রমাণিত করতে হয়? স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না শুধু রাষ্ট্রপতি কেন, যদি বদিউর রহমানের বিরুদ্ধেও স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না এটা নির্ভর করে তারা কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারে। দুদকের কথা বললেন, তো দুদক নিয়ে আমি একবার আমার একটা কলামে লিখেছিলাম, দুধ দই কই, দুদক সংক্ষেপে দুদক, দুধ দই কই। তো সেই সময় বেসিক বাচ্চু ধরতে পারে না। তো একজন চেয়ারম্যান ছিলেন ইকবাল, শেখ হাসিনার খুব প্রিয় ব্যক্তি ছিল। তো বললাম যে ইকবাল, বেসিক বাচ্চুর এত কথা শোনা যায় কিন্তু তোমরা কিছু করো না। বলে স্যার এটা আপনার সাথে আমি টেলিফোনে আলাপ করতে চাই না, কারণ হি ওয়াজ মাই ডেপুটি সেক্রেটারি, আমি ইয়ার ডিটেনশন থাকে দেখতে। তা এখন দুদকের মোমেন্ট চলে গেল কেন? মোমেন্ট তো মোটামুটি একটু শক্তভাবে কিছু কাজ করতেছিল, আমরা শুনলাম। সরকার, এই দেশে সবচেয়ে বড় মাস্তান হইল সরকার। সরকারের চাইতে বড় মাস্তান কেউ নেই। তো সরকার যদি সদিচ্ছা না রাখে যে দুদক স্বাধীনভাবে কাজ করুক, তাহলে আইন দিয়ে কাজ হবে না, পরিষ্কার কথা। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির দায় মুক্তিটা হইল যতদিন তিনি রাষ্ট্রপতির কার্যভারে ছিলেন ততটুক, রাষ্ট্রপতি চেয়ারে যতদিন কাজ করেছেন ততদিনের ওনার দায় মুক্তি। ওই সময়ের কাজের জন্য তাকে আটকানো যাবে না। কিন্তু তার আগের পিরিয়ড যদি উনি কোনো অন্যায় করে থাকেন, ফৌজদারি অপরাধ করে থাকেন, সেগুলা করা যাবে, তদন্ত করা যাবে, ধরা যাবে। আবার পরের পিরিয়ডে যদি এখন বাসায় চলে আসছেন যদি করে, সেটাও ধরা যাবে। প্রশ্ন হলে করবেন কি না, কতটুক করবেন, কারণ কে কাকে কতটুক খাতিক করবেন। আর সুপ্রিম বেলায় তো একটা ঐতিহ্য আছে যে রাষ্ট্রপতি, ওই একটা আমি তাজ্জব হইলাম, আমার একটা কলামে লিখলাম যে রাষ্ট্রপতি হইলে কি নামের পিছন অংশ কেটে ফেলতে হয় নাকি? আব্দুল হামিদ যখন স্পিকার ছিলেন তিনি আব্দুল হামিদ অ্যাডভোকেট লিখতেন, এমপি হিসাবে স্পিকার থাকতে অ্যাডভোকেট। যে রাষ্ট্রপতি হইলেন উনি নামের পিছন দিয়ে লেজটা কেটে ফেললেন, আব্দুল হামিদ অ্যাডভোকেট কাটা। সুপ্পু তার কলাম লেখার থেকে শুরু করে কমিশনার দুদকে টুদকে যতজন বিচার যখন ছিলেন তখন তিনি শাহাবুদ্দিন সুপ্পু, এখানে এসে সুপ্পু কেটে ফেললেন। এখন কি অ্যাফিডেভিট করে কাটলেন না কেমনে কাটলেন? আবার ওই নামটুকু কাটলে তার নাম দেখে নির্বাচন কমিশন আবার তাকে অ্যালাউ করলো কীভাবে নামে নাম নিলে। তো এই জাতীয় এদেরকে নিয়ে আপনি কথা বলে তো লাভ নেই। এবার সরকারের উপর নির্ভর করে, সরকার কি সিরাতুল মুস্তাকিম থাকবে নাকি অন্য দিকে যাবে? শামীম হায়দার পাটোয়ারি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সাংবিধানিকভাবে প্রিভিলেজড বা ইমিউনিটি ভোগ করেন। আমরা জানি 51 অনুচ্ছেদ অনুযায়ী তিনি সেটি পান এবং তাই তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করা যায় না। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে বা তার আগে রাষ্ট্রপতি থাকার আগে যদি তার অপরাধের তদন্তগুলো চাওয়া হয় বা ফৌজদারি কোনো অপরাধের মামলা করা যায় কিনা? উনি সঠিক ব্যাখ্যা দিয়েছেন। উনি লয়ের ছাত্র এবং যখন ল সংবিধান নিয়ে উনি কথা বলেন আমি দেখেছি উনি এখন পর্যন্ত আমি পাইনি উনি কোনো ভুল বলেছেন। ওনার রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো ঘটনা নিয়ে এখন মামলা করা যেতে পারে, আইনে বাধা নেই, কিন্তু বাংলাদেশে কোনো নজির নাই যে কোনো রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির পদ হারানোর পরে বা টেনুর শেষ হওয়ার পরে তার বিরুদ্ধে আগের ঘটনা নিয়ে মামলা হয়েছে, এমন একটা নজিরও নাই। আরেকটা নজির হতে পারে এখন থেকে অনওয়ার্ডস তার কোনো কাজের কথার জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে। বি চৌধুরী
সালের দিকে 2003-4 সালের দিকে তো উনি পদত্যাগ করলেন। তারপরে তার বাসায় অ্যাটাক হলো, তিনি আর তার ছেলে রেল লাইনের মধ্যে বসেছিলেন, আমার মনে আছে ছোটবেলা না, সে স্টুডেন্ট আমি, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা মনে হয়নি আমার কাছে। এটা উচিত না মামলা হওয়া। বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কেন মামলা করবে? লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার ছিল বলে বাংলাদেশে একটা ভোট হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার ফার্মলি চেয়েছে বাংলাদেশে ভোট হোক, অনেক অগণতান্ত্রিক সরকার বা বিনা ভোটের সরকার যেন দীর্ঘদিন না থাকে, দেশের জন্য কনস্টিটিউশনের একটা কন্টিনিউশন থাকে, সেটাতে কন্ট্রিবিউট করেছে এনারা। উনি যদি 5 তারিখের পরে চলে যেত, পালিয়ে যেত, তাহলে 8 তারিখে ডক্টর ইউনূসকে শপথ নিত কে? ডক্টর ইউনূসকে শপথ নেওয়ার পরে নতুন সরকারকে শপথ নিল কে? শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ, তার টেনুরটা শেষ করতে দেওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা বিএনপির পলিটিক্যাল ব্যাপার। কিন্তু তাকে যদি মামলা দেয়, তাহলে আমি বলবো যে লোকটা ট্রানজিশনে হেল্প করলো, ডেমোক্রেটিক রেস্টোরেশনে যতটুকু তার ক্ষমতা কিছুই নাই, হেল্প করেছে, তাকে আপনি কেন সরিয়ে দেবেন? তিনি তো এই বিএনপির ট্রানজিশনে এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করেনি। এবং তিনি তো অসুস্থতার কারণ দেখিয়েছেন। কারণ অসুস্থতা হলো, আমরা বাংলাদেশের কোনো মানুষ মনে করে না তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, এবং এরকম পর্যায়ে এটা পলিটিক্যাল না। আরেকটা হচ্ছে, বাংলাদেশের 2জন রাষ্ট্রপতি তো মারা গেছেন, জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে তো হত্যা করা হয়েছিল। খন্দকার মোশতাক তো 3 তারিখে চলে গেল, 3 তারিখে তো উনি চলে গেলেন বঙ্গভবন থেকে হাঁটতে হাঁটতে খালি পায়ে, এবং তখন ওই জেনারেল ওসমানী আর খন্দকার মোশতাক তারা হ্যান্ডশেক করে বললেন, ওল্ড ম্যান উই প্লেড এ ব্যাড গেম, বিখ্যাত ডায়লগ। তো খন্দকার মোশতাকের বিরুদ্ধেও তো ওর পরে অনেক দিন পর্যন্ত আমার জানা মতে কোনো মামলা হয়নি, হয়তো আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু হত্যার মামলা হতো, তার আগেই উনি মারা যান। রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা উচিত না। এই চেয়ারটাকে বাংলাদেশের সমস্ত আর্মি স্যালুট করে, এই চেয়ারটাকে বাংলাদেশের সর্বাধিনায়ক বলা হয়, এবং পলিটিক্যালি অনেক কিছুর ঊর্ধ্বে ভাবা হয়, যদিও সেটা কার্যত হয় না। তো আমাদের এই যে ক্যালাস বিলো বা ক্যালাস যে ছেলেপেলেগুলো আছে, এনারা সব কিছুকে গালি দেওয়াটাকে রাজনীতি মনে করে, সব পদ, সব ব্যক্তি। ফলে যেটা হচ্ছে, জাতিসত্তা, রাষ্ট্রসত্তা একটু একটু করে চিট ধরছে। একটা সিম্বল থাকবে তো, সিম্বল অফ ইউনিটি, রাষ্ট্রপতি পদটা হচ্ছে সিম্বল অফ ইউনিটি। কেন তার কাছে শপথ নেবে সবাই? তিনি তো ইলেক্টেড না, তার কাছে শপথ নেয়, কারণ কি? ওই যে ইউনিটি। তো এই জিনিসটা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব করেছেন, ডিসরাপ্ট করেনি। আমি গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছি 5 তারিখ থেকে অনওয়ার্ডস। উনি বিপ্লব আন্দোলনকে অ্যাডজাস্ট করেছেন। ওনার একটা বিষয়ে আমি পলিটিক্যালি বলবো হয়তো বা ইনকারেক্ট, যখন ওনাকে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিতে বলা হলো পার্লামেন্টে, ওনার তার আগেই রিজাইন করা উচিত ছিল। অথবা রিসেন্টলি পার্লামেন্টের বাইরে একটা বক্তব্যে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন, আমার কাছে মনে হয়েছে এইটা করার পরেই বিএনপির মনে হয়েছে এখন ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে। ওনার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট নেওয়া হয়েছে, ওনার কাছে শপথ নেওয়া হয়েছে, ইলেকশন হয়েছে, হিজ পারপাস সার্ভড, এখন ওনাকে সরিয়ে ফেলা হয়েছে। আমি শেষ কথা বলবো যে ওনাকে অসম্মান করাটা রাজনৈতিকভাবে কখনোই সমীচীন হবে না, বিএনপি সে বিষয়ে খেয়াল রাখতে হবে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো, আমার নাম মোশাররফ হোসেন। জি বলুন। পাটোয়ারি সাহেবের কাছে, এরা দলীয়ভাবে কোনো সংযোগ মিটিং করে না কোনো জেলায়। আচ্ছা, বুঝতে পেরেছি। একটু প্রশ্নটির উত্তর চাবো আপনার কাছে। না, আমরা করেছি, হয়তো বা কম হচ্ছে আস্তে আস্তে। আমরা বিগত নির্বাচনে অংশগ্রহণ করার পরে ন্যাচারালি আমাদের ইলেকশনের রেজাল্টটা আমাদেরকে শকড করেছে, কিন্তু আমরা ডিমোরালাইজ না, আমরা আস্তে আস্তে গুছাচ্ছি। এবং আমরা স্থানীয় সরকার নির্বাচনে কি আপনারা অংশগ্রহণ করবেন? দেখুন, যেহেতু ওখানে মার্কা থাকবে না এখন পর্যন্ত, সেই হিসাবে আমি মনে করি এটা দলীয়ভাবে খুব প্রভাবিত করার কিছু নাই। এখনো পর্যন্ত আমাদের দলীয় সিদ্ধান্ত, আমাদের কোনো কর্মী নেতা যদি অংশগ্রহণ করে আমরা বাধা দেব না। জি, আমি জনাব বদিউর রহমান, রাষ্ট্রপতির পদত্যাগের পর যে প্রশ্নটি আসে যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটার ব্যাপারে যখন আসে, সেটি আমরা জানি যে 90 দিনের মধ্যে সেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। একজন গ্রহণযোগ্য রাজনৈতিক প্রভাবমুক্ত রাষ্ট্রপতি সবাই আশা করে, সেটি হলে কেমন হবে? সরকারের কি বিবেচনায় আনা উচিত? সবাই বলতে কাকে বুঝাচ্ছেন আপনি? সবাই না, সবাই বলতে কি আপনি জনগণ মনে করেন? সবাই বলতে পার্টি ইন পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনের যে কনস্টিটিউশনাল বিধান, সেখানে সংসদ সদস্যরা ভোট দিবে প্রার্থীকে, তো সেদিকে যাদের ওভারওয়েলমিং মেজরিটি তারা পাবে। এখন বাজাত ক্ষমতায় আছে, তাদের মেজরিটি বেশি, তারা যে ক্যান্ডিডেট দিবে এটা হবে। এবং ওটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই যে তথাকথিত বিরোধী দল যেটা আছে জোট ফোটে, ওই যে জানাফা এবং বাজাই, জামাত ইসলামী আর বাচ্চা কাচ্চার দল, এরা আদৌ প্রার্থী দেবে কিনা সেটা বিবেচনার বিষয় আছে। তাহলে সবাই বলতে বাজাত, বিএনপি যাকে মনোনয়ন দিবে তিনি হবেন। এখন প্রশ্ন আসবে কাকে দেবে তারা নিশ্চয় মাথায় রাখবে
হিসাব করে, যেমন এই যে শাহাবুদ্দিন সুপ্পুকে বাদ দিল মাসেক পরে, এটা রাজনৈতিক কৌশল। নিজেরা একটু স্থিত হওয়ার জন্য, ঝামেলাগুলো কাটে ওঠার জন্য এটা দরকার আছে। অধিবেশন শুরু হইলে সেখানে একটা এই সুপ্পুদের মতো লোককে দিয়ে আবার ফ্যাসিবাদ, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবে। সুপ্পুর যদি নিজস্ব সামান্যতম ব্যক্তিত্ব থাকতো তাহলে হাসিনাকে কদমবুচি করতে গেল, সেখান থেকে আবার প্রেসিডেন্ট হয়ে আসলো, তাহলে তিনি যেদিন তার এরা জীবী আসলো তারপরে উনি স্বেচ্ছায় চলে যেতে পারতেন। ইভেন 5ই অগাস্টের পরেও তো উনি চলে যেতে পারতেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরী তো সাথে সাথে ওখান থেকে যায় নাই, উনি পদত্যাগ করতে পারতেন। এখন ক্ষমতার লোভ, চেয়ারের লোভ মানুষকে অনেক সময় পেয়ে বসে। এটা পেয়ে বসলে তখন আর হুঁশ থাকে না। সে বেহুঁশ হইলে যে কথাগুলো উঠে, সুপুরবেলা সে অবস্থা হইল। এখন সবাই যেটা চায় তেমন দেবেন কি না, এগুলো অতীত অভিজ্ঞতাতে দেখা গেছে যে বদরুদ্দোজা চৌধুরীর মতো লোক প্রেসিডেন্ট জিয়া যখন পার্টি করলেন, তখন তিনি পার্টির জেনারেল সেক্রেটারি কে হবে সেটার জন্য নিজের লোকজনদের কাছে ক্রাইটেরিয়া দিলেন, এই গুণ থাকতে হবে, এই গুণ থাকতে হবে, এটা থাকতে হবে। দেখা গেলে সবগুলো মিলালে শুধু বদরুদ্দোজা চৌধুরীর মধ্যে এই গুণগুলো পাওয়া যায়, ওরা তাকে আনবে। সেই বদরুদ্দোজা চৌধুরী পরে খালেদা জিয়ার আমলে কী হইল, রেল লাইন দূর দিলেন। কারণটা কি? একটু স্বাধীনচেতা থাকতে চাইলেন, একটা মাজারে যেতে চায় নাই, বলছে তাহলে আমি পার্টিজান হয়ে যাব প্রেসিডেন্ট হিসেবে, তখন তাকে এবার বাদ দিতে গেল এবং রেল লাইনে দৌড় দিল। কি ন্যাক্কারজনক অবস্থা! অথচ ডাক্তার হিসেবে কত নাম করা ডাক্তার ছিলেন। রাজনীতিতে এগুলো মেনে নিতে হবে। এরপরে ইয়াজউদ্দিন সাহেব যখন প্রেসিডেন্ট হইলেন, তিনি তো বললেন যে আল্লাহ আছে, উনি এটা টের পাইছেন, তাকে প্রেসিডেন্ট হয়। এর আগে উনি টের পান নাই, অথচ তিনি এসএমএল আমার প্রভোস্ট ছিলেন, সেই সময় টের পান। তো এই জ্ঞান ফাঁপিয়ে লোকগুলো ক্ষমতায় আসার পরে নিজের আগের নিজস্বত্ব রাখে না। কি দরকার আছে? মানুষ এটা কত কিছু চাই, একটা মনে চলে গেলে হয়। জি, আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আমজাদ, রাজশাহী থেকে। জি বলুন। আমার নাম আমজাদ, রাজশাহী থেকে করছিলাম। জি আমজাদ বলুন, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। শামীম পাটোয়ারির কাছে আমার প্রশ্ন, ওনার টক শো আমি দেখি। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, আর সেই আওয়ামী লীগের এক্সেস দিচ্ছে না, আর আওয়ামী লীগের যদি এক্সেস না দেয় তাহলে জামাত তো আরো লাভ হবে। আর আওয়ামী লীগের এক্সেস দেওয়া মানে জামাত মনে করেন লাফানি বন্ধ হয়ে যাবে। এটাই আমার শামীম স্যারের কাছে প্রশ্ন। জি জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসি প্রশ্নের উত্তরটা। দেখুন, শেখ হাসিনা যখন দুর্দান্ত প্রতাপে দেশ চালাচ্ছিল, 3টা বিতর্কিত ইলেকশনের মাধ্যমে, আমি অস্বীকার করবো না, কিন্তু উনি চালাতে পেরেছিলেন কিন্তু শক্ত হাতে, আনটিল 24-এর আন্দোলন রাখ পর্যন্ত। আমরা তখন বলতাম শেখ হাসিনার ভয়ে বাঘ শেয়াল একসাথে পানি খায়, বাঘে হরিণে একসাথে পানি খায়। এখন শেখ হাসিনা ডিসেম্বরে আসতে পারেন একটা ঘোষণা দিয়েছেন, যেটা অনেক অঙ্ক আছে। সেই ঘোষণার সাথে সাথেই কিন্তু চুপ্পু সাহেবের যাওয়ার প্রস্থানের হয়ে গেল, অর্থাৎ চুপ্পু সাহেবকে রাখতে সরকার সাহস পাচ্ছে না। এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত দলকে ডাকলেন, খাওয়ালেন, ডিম দিয়ে ভাত খাওয়ালেন। অর্থাৎ শেখ হাসিনা আসার ঘোষণাতেই বিএনপি, জামাত, এনসিপি সমস্ত দল এক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। তো প্রবলেমটা যেটা হচ্ছে, জামাত ক্ষমতার দ্বার প্রান্তে চলে গিয়েছিল বিগত ভোটে, কিন্তু জামাত মনে করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই থিওরিটা কিন্তু জামাত স্ট্যাবলিশ করছে তাদের নেতাকর্মীর মধ্যে। এবং জামাত মনে করছে যদি বিএনপি ব্যর্থ হয়, যদি জাতীয় আওয়ামী লীগ মাঠে না থাকে, হয়তো আমার নেক্সট গভর্নমেন্টটা জামাতের হবে। সেই হিসাবে জামাত একদম ফুললি বিএনপির সাথে মিশে যাওয়ার ক্ষেত্রে একটা হেজিটেন্ট হচ্ছে। পাশাপাশি বিরোধী দলের যে একটা ভ্যাকুয়াম আছে, জাতীয় পার্টি সংসদে নাই, আওয়ামী লীগ সংসদে নাই, এই ভ্যাকুয়ামে জামাত এবং এনসিপি ভাবছে চিল্লাচিল্লি করে মার্কেট পাওয়া যাবে, চিল্লাচিল্লি করলে বিরোধী দল হওয়া যাবে। সেই কারণে তারা অনেক সমালোচনা করছে। বাট আমি মনে করি আওয়ামী লীগকে যখন আপনি রিভাইভ করবেন, জামাত, এনসিপি, বিএনপির পতাকা তলে আসতে বাধ্য, টোটালি। শেষ করে দিই, আর যদি জামাত আওয়ামী লীগকে রিভাইভ করা না হয়, তাহলে কোনো একটা পর্যায়ে গ্র্যাজুয়ালি বিএনপি জামাতের পকেটে চলে যেতে বাধ্য হবে, বিএনপি ক্ষয়িষ্ণু হয়ে যাবে, বিএনপি মার্জ হয়ে যাবে, জামাত বিএনপিকে খেয়ে ফেলবে। কারণ জামাত একটা হার্ডলাইন দল, ওই পাশে পর্দার পারে বা নিষিদ্ধ হয়েও আওয়ামী লীগ একটা হার্ডলাইন দল। সেই তুলনায় বিএনপি সফট দল, অ্যাকোমোডেটিভ দল, ইনক্লুসিভ দল, মডারেট দল, তাদের হার্ডলাইন কর্মী নাই, জীবন দেওয়ার মতো কর্মী কম। তো দুটো জীবন দেওয়া দলের মধ্যেই দেখা যাবে সংঘাত হবে। সেই সংঘাতে যেই জিতবে বা যেই হারবে, মাঝখানে বিএনপি কাস্টমাইজড হয়ে যাবে। বিএনপির জন্য এখন সর্বদলীয় রাজনীতি উত্তোলন করার সময়, সুযোগ। আমি কিছু কথা বলে দিই। আমি বইপত্রে যেটা পড়েছি, 75 সালে বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বলেছিলেন তুমি রিজাইন করো আর্মি ডেপুটি চিফ থেকে, এটা একটা বই আমি পড়েছি। জিয়াউর রহমান এসে কিন্তু সেই আওয়ামী লীগকে রিভাইভ করছে। আওয়ামী লীগকে কিন্তু
নিজের স্বেচ্ছা মৃত্যু হয়েছিল আওয়ামী লীগের, নিজেই বাকশাল করে নিজের দলের মৃত্যু করে দিয়েছে। সেটা রিভাইভ করলো কে? জিয়াউর রহমান। কেন করলো? কারণ সর্বদলীয় রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতির কোনো বিকল্প আছে বলে উনি মনে করতেন না। এই জন্য ওনাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রিভাইভ করতেন যে কোনো আইনি প্রক্রিয়ায়, তিনি বাংলাদেশের নতুন রাজনীতির ধারক বাহক জনক হতেন। সবাই তো নতুন রাজনীতির টার্নিং পয়েন্টে আসতে পারে না। ঘটনাচক্রে তারেক জিয়া সাহেব রাজনীতির টার্নিং পয়েন্টে ছিলেন। উনি টার্নটা নিবেন নাকি জামাত এনসিপির সাথে তাল মিলিয়ে দেশটার মানে যুদ্ধের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে, এটা ওনার হাতে। আমরা মনে করি একটা আশা ভরসার প্রতীক হিসাবে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্তটা প্রফেশনালি নিতে হবে, আবেগে না। জি, জনাব বদিউর রহমান, স্থানীয় সরকার নির্বাচনের আলোচনা একটু আসি। স্থানীয় সরকার নির্বাচনের আলোচনা চলতেছে এবং স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঢাকা দক্ষিণের সাদিক কায়েম ও আসিফ মাহমুদের নাম আসায় নির্বাচনী সমঝোতা নিয়ে বেশ প্রশ্ন উঠছে। শেষ পর্যন্ত কি সমঝোতা হওয়া উচিত, নাকি এই যে বলি যে জামাত সমর্থিত 11 দলীয় জোটের কথা বলি, এর মাধ্যমে কি তাদের মধ্যে ফাটলের কোনো আভাস দেখছেন? আপনার জানাফা জাতীয় নাগরিক পার্টি যেটা, এদের তো তৃণমূল পর্যায়ে রুট লেভেলে এখনো কোনো ভিত নেই, কেউ চিনে না। এবং তারা যে স্পিরিট নিয়ে দলটা করেছিল 28শে ফেব্রুয়ারি, তারা যদি জামাতের পকেটে না ঢুকতো, একটু ক্ষমতা লোভী এই অল্প বয়সে না হতো, তাহলে তাদের তো অনেক বয়স ছিল, একটা শক্তি হিসেবে টিকে থাকতে পারতো। পুরো একটি গণঅভ্যুত্থান করে ফেললো তারা, আর তাদেরকে চিনে না। না, তাদেরকে গণ অভ্যুত্থান তো তাদের মোটিভ ছিল না, ওইটা তাদের চকও ছিল না। কোটা আন্দোলন থেকে হুট করে আপনার পিছনে যারা অন্যেরা, এরা তাবা গরম করলো, আন্দোলন করলো, অন্যেরা রুটি সেকে নিয়ে গেল। সিজন হওয়া, এক্সপেরিয়েন্স হ্যাজ নো রিপ্লেসমেন্ট। রাজনৈতিক দলের যে প্রজ্ঞা থাকে, সুদূর প্রসারী চিন্তা থাকে, এদের তো সেটা ছিল না। এরা রাজনৈতিক দল করবে এটাও ছিল না। এরা আন্দোলন করেছে কোটা বিরোধী। কিন্তু যেই আন্দোলনটা চাঙ্গা হলো, তখন যেসব রাজনৈতিক দল যারা হাসিনার সাথে কুলাই উঠতে পারতেছিল না, ইনক্লুডিং বাজার যারা আছে, কোনো রকমই তো পারতেছিল না, তো তারা চান্সে এটার মধ্যে যোগ হয়ে সুযোগটা নিয়ে নিল। এই সুযোগ নিতে যাওয়ার পরে এরা যে দলটা করলো, তারা রাজনৈতিক তৃতীয় শক্তি হিসেবে টিকে থাকতে পারত যদি তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো। কিন্তু হঠাৎ করে তারা ইউনূসের সরকারে আসলো, ইউনূস তাদেরকে তাদের নিয়োগকারী বলে আরও একটু উস্কাই দিল। আবার আকবরের বৈরম খা হিসেবে তাদের একটু গার্ডিয়ান হয়ে একটা দল করতে বললো। এসব করে তাদেরকে মিসগাইড এবং ডিসডেইল করে ফেলছে। আর ওরা ওই সময় ক্ষমতা থেকে মজা পেয়ে গেল। আল্লাহ পাশ করার আগে, একটা কোনো পরীক্ষা দেওয়ার আগে হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেল সেখানে। ও কি আরাম গদি চেয়ার বসে। তারপরে একটা লোভ এসে গেল। সেই লোভের ফলেই তারা জামাতের পকেটে ঢুকলো। যেই কারণে নাহিদ ওখানে এখন কি হয়ে গেল, ওই চিফ হুইপ না কি হইল না বিরোধী দলের যাত্রাতে। আর তার বিপরীতে ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ দেখেন নুরুল ইসলাম মনি, 2 বার স্বতন্ত্র এমপি, তারপরে বহু বছর রাজনীতি করে এখানে আসছে। তো ক্ষমতার লোভে যদি ঢুকে যায়, তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে, জামাতের এত ভোট কোথায় ইউনিয়ন পরিষদে? জামাতেরও তো ভোট নাই। ওই চিটাংয়ের কয়েকটা অঞ্চল, উত্তরবঙ্গের সাতক্ষীরাতে এখানে কয়েকটা বেল ছাড়া তো জামাতেরও ভোট নাই। আর জানাফাত তো নাই। তারা লোক সিলেক্ট করে যেহেতু নির্দলীয়ভাবে দিয়ে দেখুক না কতটুকু আসতে পারে, এই জন্য তারা একটা টেকনিক নিয়েছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার। ওটা করলে ওই যে একটু লোভ দেখাইলো না, যাদের বিরুদ্ধে মামলা নাই, শুদ্ধ আওয়ামী লীগ, তারা আসলে আমাদের আপত্তি নাই, এসব করে টোরে এবার আনার চেষ্টা করছে। ইউনিয়ন পরিষদের ভোটে মানুষ যেটা চায়, সেখানে দলের চাইতে ব্যক্তিকে সবাই গুরুত্ব বেশি দেয়। হাসিনা কায়দা করে যে একটা ব্লান্ডার করেছে, এটার বিরুদ্ধে আমি তখনই কলাম লিখলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত হাসিনা দলীয় নিয়ে এসে, ভাগ্যিস যে পরে কাউন্সিলরগুলোতে যায় নাই, বা এর ফলে নিয়ম করে না যে দলের সাথে দলের পাত্র ভাতৃ ছাড়া বিয়ে হবে না, এটুকু করা বাকি ছিল আর কি। হ্যাঁ, কারণ হাসিনা তো এসব কার মাথায় কী আসে সব করতে চাইছিল। বেশি করলে নিজেরে বেশি পণ্ডিত ভাবতে গেলে যা হয়। আগে বিরোধী দলরা বলতো, আমি একটা কলাম লিখছিলাম, তারা সব করে রব, হাসিনা বনাম বাকি সব। হাসিনার বিরুদ্ধে সবাই রব উঠাতে পারতো না। এখন আবার হাসিনা আসবে বলছে, এই যেটা ব্যারিস্টার সাহেব বললেন, রাজনৈতিক সমীকরণে বাকি সব এক থাকবে হাসিনা ঠেকানোর জন্য। জনাব শামীম হায়দার পাটোয়ারি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপির আসিফ মাহমুদ এবং জামায়াতের সাদিক কায়েমকে প্রার্থী করার তোড়জোড় চলছে। স্থানীয় নির্বাচনে নিজ নিজ শক্তি যাচাইয়ের এটা প্রক্রিয়ার স্বাভাবিক প্রতিযোগিতা, নাকি জাতীয় নির্বাচনের পর জামাত আর এনসিপির মধ্যে কোনো রাজনৈতিক দূরত্বের ইঙ্গিত দেখছেন আপনি? না, জামাত এবং এনসিপির মধ্যে কোনো রাজনৈতিক দূরত্ব হবে না। সরকারি পৃষ্ঠপোষকতায় তারা ভাগাভাগিভাবেই দেশ চালাবে।
এর অনেক নিদর্শনও আছে, যেটা আমাদের স্যার বললেন যে আসলে এখন পাত্রপাত্রী ছাড়া বিয়ে করবে আওয়ামী লীগ, এটাও শেখ হাসিনা বাদ রাখছিল। বর্তমানে কিছুটা ওই ধরনের ট্রেন্ড চলছে। সুপ্রিম কোর্টে কোনো ভোট হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। ঢাকা বারে ভোট হলো, সেখানে আওয়ামী লীগ অংশ করতে পারবে। আওয়ামী লীগ কিন্তু ওখানে মার্কা নিয়ে ভোট করে না, আওয়ামী লীগের সমর্থকরা হয়তো বা করতো। সেখানে আপনাকে এফিডেভিট দিতে হবে আপনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন না। নিষিদ্ধ দলের সমর্থক হয় কিভাবে? দলটা তো এই মুহূর্তে নিষিদ্ধ, সমস্ত পদ সাসপেন্ডেড, সব নিষিদ্ধ। তাহলে আপনি এখন একজন নাগরিক, তাকে আপনি ভোট করতে দিলেন না। বার কাউন্সিলে মানে ভোট হবে না। বার কাউন্সিলে একটা গেজেট করে, বার কাউন্সিলের মতো একটা ন্যাশনাল সিম্বলিক ভ্যালু বেসড ইনস্টিটিউশন, যেটা অনেক রাইটার বলেছে বাংলাদেশের ল, এটা হিস্ট্রি তৈরি করেছে। আসলেই তাই, পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে, এরশাদ স্যারের আমলে, জিয়ার আমলে। তো সেখানে কিন্তু ভাগাভাগি করে অ্যাডহক কমিটি করা হয়েছে। বিএনপি নিয়েছে মেজরিটি পদ, এনসিপি একটা পদ, জামাত দুটো পদ, এইভাবে ভাগাভাগি হয়েছে। সেখান থেকে মাঠে স্থানীয় সরকারেও ভাগাভাগি হবে, আবার কোনো কোনো জায়গায় কন্টেস্ট হবে। এটাই হবে পার্থক্য। এনসিপির আমি মনে করি এনসিপির কিন্তু নিজস্ব ঝুলিতে যে কোনো ফর্মেটই হোক, জুলাই আছে, ছিল। জুলাই নিয়ে এনসিপি আর অনেকদিন রাজনীতি করতে পারতো, কিন্তু যখনই তারা জামাতের সাথে জোট করলো, এনসিপিকে নিয়ে আমাদের যে প্রেডিকশন ছিল, এটা জামাতেরই অঙ্গ সংগঠন, সময় এলে দেখবেন এরা জামাতেই চলে যাবে, প্রেডিকশনটা খাপে খাপে ভোটের আগে মিলে গেল। অনলি অ্যাট দ্য কস্ট অফ 6 সিট। এত বড় আন্দোলনের পরে, এত বড় ট্রানজিশনের পরে 6 সিটের বিনিময়ে এনসিপির টোটালটাই জামাতে ঢুকে গেল। এখান থেকে আর বেরোতে পারবে না, কারণ এখন নিরাপত্তা ঝুঁকি বাড়বে। তারা নিজেরাই বলছে আওয়ামী লীগ আসলে এটা হবে, আরও বেশি আষ্টে পৃষ্ঠে তারা জামাতের সাথে যাবে। একটাই ভোট ব্যাংক তারা ক্যারি করবে। এর বিপরীত ভোট ব্যাংকটা এখন তৈরি হচ্ছে। এর বিপরীত ভোট ব্যাংকটা কে লিড করবে, কিভাবে লিড হবে, এটাই সামনের দিনের রাজনীতি। ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনার কাছে আসতে চাই। চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রায় $1.3 বিলিয়ন বিনিয়োগ ও 1 লাখের বেশি প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আপনি জানেন যে আজকে উদ্বোধন করা হয়েছে। এবং পর্যবেক্ষকদের মতে এই প্রকল্প বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্কের নতুন যুগের সূচনা। আপনি কি মনে করেন? এটা তো আমি ওয়েলকাম করব, ভালো যদি আমাদের কর্মসংস্থান হয়। আমাদের প্রধানমন্ত্রী চীনে গেলেন, সুসম্পর্ক ভালো হলে যদি করে, অসুবিধা কি? আমাদের তো ভূ রাজনীতিতে একটা বড় শক্তির সাথে ব্যালেন্স করতে হয়। আমরা এমন পজিশনে আছি, একটা বড় প্রতিবেশী আছে, সবসময় জ্বালাতন করতে পারে, ঝামেলা। তো ওইটাকে যদি ব্যালেন্স করতে হয়, এটার সাথে তো আরেকটা বড় শক্তিও আমাদের দরকার। আর চীনের সাথে আমাদের সম্পর্ক তো আগের থেকেও ভালো চলতেছে, যদিও দেশ স্বাধীন হওয়ার পরে তারা আমাদেরকে তারা পাকিস্তানি গ্যাসা হিসাবে স্বীকৃতি দিতে চায় না, বহু পরে দিয়েছে। কিন্তু এখন তো লেনদেন ভালো। এটা যদি হয়, আরও বিনিয়োগ যদি আসে, এটা আমাদের জন্য ভালো। ওয়েলকাম। জি, জনাব শামীম হায়দার পাটোয়ারী, প্রধানমন্ত্রী 18 মাসের মধ্যে প্রথম কারখানা চালু চ্যালেঞ্জ দিয়েছেন এবং বেজা 14 দিনের মধ্যে ব্যবসা শুরুর অনুমোদন দেওয়ার কথা বলছে। আমলাতান্ত্রিক যে জটিলতা বা গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো, পরিবেশগত অনুমোদনের বাধা কাটিয়ে এই সময়সীমা কতটুকু বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করেন? না, সরকারের এই উদ্যোগগুলো ভালো। 14 দিনের মধ্যে ডুইং ইজ বিজনেস সূচকে যে জিনিসগুলো দরকার, সেগুলো সরকার উদ্যোগ নিয়েছে। এগুলো যদি কাজে লাগানো যেতে পারে, অবশ্যই ভালো হবে। কিন্তু মুশকিল হলো, একটা পলিটিক্যাল রেজলিউশন, রিকনসিলিয়েশন ছাড়া যারা পুঁজিবাদী, যার পুঁজি আছে, সে পুঁজিটাকে রিস্কি দেশে কেন ইনভেস্ট করবে? তার পুঁজি ইনভেস্টের আগে সে স্ট্যাবিলিটি দেখবে, যে 10 বছর এই দেশটা শান্ত থাকবে কিনা, এই দেশে আমি ইনভেস্ট করব, হরতাল হবে কিনা, রাস্তাঘাট বন্ধ হবে কিনা, আমি এক্সপোর্টের এলসি পাবো, আমি এলসিটা টাইমলি করতে পারবো কিনা, আমি জ্বালানি পাবো কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে তো সামনে জ্বালানির দাম আরও বাড়াতে হবে, কারণ আন্তর্জাতিক বাজারে বাড়বে। IMF কোনো টাকা দিচ্ছে না বাংলাদেশকে এখনও। সরকার এর মধ্যে প্রায় 50,000 কোটি টাকার বেতন বাড়িয়ে ফেলেছে ইতিমধ্যে। সরকার লোন বাড়াচ্ছে সামনে, তো আস্তে আস্তে তো এগুলো আরও বাড়বে। এই ধাক্কাগুলো নিয়ে অর্থনীতি আগানো টাফ হবে। এবং ডুইং ইজ বিজনেস আপনি যতই ভালো করেন, যদি দেশে পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকে, ইকোনমিক স্ট্যাবিলিটি আসবে না। পাশাপাশি আমি দেখছি এখানে 5-7 বছর আগের, 4 বছর আগের ভ্যাটের বা অন্যান্য ট্যাক্সের ফাইলগুলো টান দিয়ে ব্যবসায়ীদেরকে পুরনো কর দিতে বাধ্য করা হচ্ছে। তাহলে বর্তমানে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বেতন দিতে পারছে না, ইলেকট্রিক বিল দিতে পারছে না, তাদের উপরে আবার পুরনো করের বোঝা দেওয়া হচ্ছে। এবং বেছে বেছে হেলদি যারা টিকে গেছে, যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে, লিডারশিপ আছে, তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে। তারা আরও সংকুচিত হবে এই নির্যাতনের ভয়ে। তো আমি অর্থনীতিতে খুব বড় সুবাতাস দেখি না। তবে এখন আমি মনে করি যে সরকার উদ্যোগগুলো নিয়েছে, এগুলো অনেকগুলোই ভালো। পাশাপাশি সরকারকে পলিটিক্যাল সলিউশনের দিকে হাঁটতে হবে। একটা রিকনসিলিয়েশন দরকার এদেশে, তাহলে অর্থনীতি ভালো হবে। এখানে আমি একটা জিনিস খুবই আমাকে আপসেট করলো। গতকালকে একটি কমপ্লেইন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে, যে অনেক শিল্পী, গায়িকা, নায়ক, নায়িকা বলা হচ্ছে তারা সেই সময় জুলাই আপরাইজিংয়ে
কন্ট্রিবিউট করেছিল, দু একজনের বিরুদ্ধে ওই সময় অভিযোগ ছিল, তারা ঘোরাঘুরি করেছিল। বাকিরা অনেকে কিন্তু জুলাইয়ের সময় দৃশ্যমান ছিল না কোনো দিকেই। তাদের অভিযোগ হচ্ছে তারা বর্তমানের ক্রিটিসিজম করছে, এই জুলাইকে যারা ধারক বাহক করছে তাদের বিরুদ্ধে। তার মানে আপনি মত প্রকাশনের স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য আইসিটি ট্রাইব্যুনালকে ব্যবহার করা শুরু করেছেন, হুইচ ইজ ভেরি ব্যাড। এবং এটা করা হলে মানুষ আরও সংকুচিত হবে, এবং যারা উদারপন্থী রাজনীতি তারা কথা বলার আগে চিন্তা করবে যে আমি কথা বললেই তো আমার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হবে। তো আমি মনে করি এই ধরনের কেসে যেটা দৃশ্যমান যে বর্তমানে কথা বলার কারণে অতীত ঘটনা দিয়ে তাকে জড়ানো হচ্ছে, এগুলো আইসিটি চিফ প্রসিকিউটর একটা ক্ষমতা আছে আইনে, তিনি চাইলে যে কোনো সময় তদন্তের যে কোনো পর্যায়ে এটা রিজেক্ট করতে পারেন, ট্রাইব্যুনাল নিজেই পারেন, প্রসিকিউটর, কোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না। তো সেখানে আমরা দেখলাম যে না, প্রসিকিউটর কালকে এটাকে আমলে নিয়েছেন। তো আমি মনে করি এর মাধ্যমে কিন্তু শহীদের আত্মাকে অসম্মান করা হবে, কারণ যে লোকগুলো বা যে ব্যক্তি বা যে দল বা যে গোষ্ঠী নিরীহ ছাত্রদেরকে মেরেছে সেটা অনেক বড় মাপের অপরাধ। আপনি সেই মাপের অপরাধের একটা ট্রাইব্যুনালকে আপনি নিয়ে আসছেন, কনস্টেবলের অপরাধ, শিল্পীর অপরাধ, কথা বলার অপরাধ, ভিজিট করার অপরাধ। তো আপনি তো বেসিক্যালি ইটস এ উইপেনিজম হয়ে যাবে এক পর্যায়ে। তো প্রসিকিউশনকে এগুলো মাথায় রেখেই এই অভিযোগগুলো আমলে নিতে হবে অথবা বাতিল করতে হবে। এবং অলসো যত বেশি অভিযোগ হবে তত ডিলে হবে প্রসিকিউশন, এবং তত বিচার বিলম্বিত হবে। শুধু তাই না, তখন প্রসিকিউশনের মানও খারাপ হয়ে যাবে এবং ট্রায়ালের মানও খারাপ হয়ে যাবে। জি, এই প্রসিকিউশনের কথা যখন বলছেন বদিউর রহমান, 2013 সালে শাপলা চত্বরের ঘটনা এত বছর পরে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দীর্ঘদিনের ন্যায় বিচার নাকি নিরপেক্ষতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? আমরা আমাদের এখানে যেটা দেখলাম আগ থেকে, যেমন প্রশাসনের মধ্যে আমরা দেখি কি এক সরকারের আমলে কাউকে পদোন্নতি দেয় নাই, অযোগ্যতায় হোক দলীয় মনা নয় বিবেচনা করে দেয় না। আরেক সরকার এসে এগুলাকে ওগায়রা একেবারে ওই যে ডেস্ক অফিসার থেকে শুরু করে রাতারাতি সচিব বানাই দিচ্ছে। তা আবার আরেক সরকার এসে এরা যারা দেয় না সেগুলো করে দিচ্ছে। এটা চলতেছে অনেকটা পাল্টাপাল্টি। আপনার এখন এই শাপলা চত্বরের সে সময় আওয়ামী সরকারকে ফেলে দেওয়ার তো একটা পায়তারা হয়েছিল। তখনকার মঞ্চে ঢাকাবাসীকে অনুরোধ করছে এদেরকে সহায়তা করেন কে? বেগম খালেদা জিয়া। ওই মঞ্চে উঠে তাদের সপক্ষে কথা বলছে কে? প্রেসিডেন্ট এরশাদ, অন্য নেতারা সবাই উঠছে। তখন আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে যে সমাবেশ হচ্ছিল এটা যদি সাইজ করা না যায় তাহলে ওই দিন কিন্তু সরকার পতন হয়ে যায়। তো প্রত্যেকে অস্তিত্বের জন্য চাইবে। যেমন 28শে অক্টোবরে পল্টনের জনসভা, যেটা বিএনপির, যে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে জবরদস্তিমূলক বন্ধ করে দিল, অস্তিত্বের জন্য বন্ধ করেছে, ভয় বন্ধ করেছে। কেমন? তো সেটার প্রতিশোধ এখন একটার পরে একটা, যেটা আসে সেটা প্রতিশোধ যেটুক হয়ে যায়। একবার হয়ে গেলে নিরপেক্ষভাবে সে বিচারটা যদি হয় সবাই ওয়েলকাম করবে, এটা ঠিক আছে। নিরপেক্ষ হবে কি না সেটা নিয়ে বিরাট প্রশ্ন আছে। কারণ রিজিম চেঞ্জ হলে আমরা কী দেখি? আমাদের আদালতের উপরেও তো আস্থা নাই। এই দেশের বিচার ব্যবস্থায় বলছে যে গ্রেনেড হামলা, কেমন আওয়ামী লীগ অফিসের গ্রেনেড হামলাতে যে মারা গেল অনেকজন, সেটা কারো অনেকের ফাঁসি হইল। রিজিম চেঞ্জ হইল, আরেক বিচারকরা এসে বলল কুললে খালাস, সবাই নিরপরাধ। তা আপনি বিচারের উপর আস্থা রাখবেন কেমনে? কোন বিচারটা সঠিক হচ্ছে বিশ্বাস রাখবেন কীভাবে? রিজিম চেঞ্জ হচ্ছে, কথা বদলে যাচ্ছে, খুন তো হয়েছে, তাহলে সেটার বিচারও না। আচ্ছা, 1/6/1981 আপনি সব হত্যার বিচার হওয়াই দরকার, কোনো হত্যার বিচার না হওয়া আমাদের কাম্য না। তো 5 তারিখের